এই অভিনব পরিবেশের মধ্যে গিরিবালার নতুন জীবন আরম্ভ হইল। প্রথম ৬-৭টা দিন কাজের গোলমাল আর তাহার জের মিটাইতেই গেল। তাহার পর একটা অবসাদ আসিল সবার মধ্যেই। তাহার পর একসময় বাহিরের লোকের ভিড় আর উৎসবের কাজের ভিড় একেবারে অপসারিত হইয়া গিয়া সংসারটি যেন নিজের স্থানটিতে আসিয়া দাঁড়াইল। এইবার তাহাকে ভালো করিয়া দেখিবার সময় আসিল, নিজের দিকে চাহিবারও অবসর মিলিল। গিরিবালাকে এইখানেই কাটাইতে হইবে। এই কঠিন অবরোধের মধ্যে এই গোনাগুন্তি ৫-৭টি মানুষ, যাদের তিনি বোঝেন, যারা হয়তো তাকে বোঝে, তাহার পরই অপরিচিত মহাসমুদ্র। গিরিবালা যেন হাঁপাইয়া ওঠেন। গ্রীষ্মের মধ্যাহ্ন অলস হইয়া ওঠে। বোধ হয় কোনো এক দুঃস্বপ্নেই গিরিবালার ঘুম ভাঙিয়া যায়। হয়তোবা বেলে তেজপুরের কোনো একটা দিন স্বপ্নের মায়ায় ভাসিয়া উঠিয়া মনটাকে হঠাৎ আতুর করিয়া তোলে। বিছানা ছাড়িয়া গিরিবালা জানালার কাছে গিয়া দাঁড়ান। জানালাও নয়, কেননা বাহিরের দিকে জানালা রাখা এখানে রেওয়াজ নয়। খুব মিহি বুনট তারে চাল দেওয়া ঘুলঘুলি। জানালা বলিলে তাহার মর্যাদা যতটা বাড়ে, তার চেয়ে জানালার মর্যাদা কমে ঢের বেশি। সেই ঘুলঘুলির ভিতর দিয়া গিরিবালা বাহিরের দিকে ভীত তৃষিত নয়নে চাহিয়া থাকেন একফালি বহির্জগতের দিকে। অশ্বত্থতলায় কয়েকটি বালক বালিকা খেলাঘর রচনা করিতে ব্যস্ত। বেলে তেজপুরে নিজেকে যেমন এবং যে বয়সের বলিয়া মনে হয় সেই রকম একটি মেয়ে, ঠিক যেন নন্তির মতো, শ্যামবর্ণ, হৃষ্টপুষ্ট, হাসি হাসি, অথচ শান্ত মুখ। আরও দূরে জিরাতের প্রশস্ত প্রাঙ্গণ, তাহার পর কুঠির রাঙা ইটের উঁচু ঘরটা, মতি ঠাকুরজির নিকট শোনা নীলের গোদাম, তাহার পাশে গুলমোহর বা রাধাচূড়ার প্রকাণ্ড গাছটা ফুলে ফুলে রাঙা হইয়া আছে। তাহার পর সাহেবের বাড়ি, দীর্ঘ জাউ গাছের শ্রেণী। গবাক্ষ পথে ধরা যায় সামনের এইটুকু। পৃথিবীর আর সমস্তই কে যেন মুছিয়া বিলুপ্ত করিয়া দিয়াছে। বাড়ির উঠানে খররৌদ্র চোখ ঠিকরাইয়া পড়ে। তার এই সূক্ষ্ম আবরণের মধ্য দিয়া সামনের ওই যৎসামান্য দৃশ্য কণাটুকু কিন্তু বড় মোলায়েম। বিধাতা দয়া করিয়া যেটুকু দিলেন সেটুকু আরও দয়াপরবশ হইয়া একটু মধুর করিয়া দিলেন। একটা কুহেলির মায়া বুলাইয়া তাহার সব রুক্ষতা মিটাইয়া দিলেন। গিরিবালা অপলক নেত্রে চাহিয়া থাকেন। জ্যাঠামশায়ের উপর অভিমানে মনটা ভরিয়া ওঠে। ক্রমে বাবা, জ্যাঠাইমা, মা সবারই ওপর। কি বলে আমায় এ নির্বাসনে দিলে তোমরা মা বাপ হয়ে? অভিমানটা গিয়া পড়ে স্বামীর ওপরও। ঠাট্টা করে নদীর তীরে কুড়ে বেঁধে দেবে বলেছিলে, তাই দাও। হ্যাঁ, তো অনাদরজার বাপ মায়ের কাছেই তার প্রাণে সব সইবে। আঁচল তুলিয়া অশ্রুমোচন করেন গিরিবালা। আবার বিকাল হবার সঙ্গে সঙ্গে সংসার ধীরে ধীরে জাগিয়া ওঠে। এই অবরোধের মধ্যে যে মাধুর্য আছে, অবগুণ্ঠনকে বেড়িয়া যে মায়া আছে, তাদের আকর্ষণের মধ্যে পড়িয়া যাইতে হয়। এক এক দিন চণ্ডীচরণ সীতার বনবাস আসিয়া বসে। গিরিবালা বলেন, দাঁড়াও ঠাকুরপো, মেজো ঠাকুরজিকে তুলে নিয়ে আসি। বই শুনতে বড় ভালোবাসেন গো, একটু দাঁড়াও লক্ষ্মীটি। পাঠ চলিতে থাকে। দুইজনে বসিয়া নিস্পন্দ অভিনিবেশে শোনেন। না বোঝার নিশ্চিন্ততায় গিরিবালার মনে জাগিয়া ওঠে সাঁতরার ছবি। কর্মব্যস্ততার মধ্যে একটু অবসর লইয়া বাড়িটা শান্ত হইয়া গেছে। তিনি দেওয়ালে পিঠ দিয়া পা ছড়াইয়া বসিয়া আছেন। চণ্ডীচরণ পড়িয়া যাইতেছে। মনমোহিনী দেবী আসিয়া উপস্থিত হইলেন কি একটা কাজে। বলিতেছেন, ভাজকে কি পড়ে শোনানো হচ্ছে চণ্ডীবাবুর? নাটক নোবেল নয় তো? বাবা বড় চটা। চণ্ডীচরণ বলিতেছেন, সীতার বনবাসটা নাটক নভেল হলো? আর সীতার বনবাসী বা কেন? কিলো রামচন্দ্র ওর দেওর লক্ষণকে নিয়ে বনে যাওয়ার স্বাদ হয়েছে নাকি?
মনমোহনীর স্মৃতিটা বড় স্পষ্ট হইয়া ওঠে। কাহারও সঙ্গে বেশি বনিত না, অথচ গিরিবালাকে অত ভালোবাসিতেন কেন? আসিবার সময় প্রণাম করিয়া উঠিতে বুকে জড়াইয়া বলিলেন, তোকে কি আর মিষ্টি কথা বলে বিদায় দিতে ইচ্ছে করে? বাবাকে পর্যন্ত আমার হাত থেকে কেড়ে নিয়েছিলি, তবুও একদিনের তরে তোকে একটা কড়া কথা বলেও মনের রাগ মেটাতে পারিনি। গিরিবালা হঠাৎ চোখে আঁচল দেন। মতিবালা একটু বিস্মিত হইয়া প্রশ্ন করেন, ও কি বৌদি, কাঁদছ কেন? গিরিবালা যখন বললেন, না কাঁদব কেন, তবে এইখানটা শুনলে বড় কষ্ট হয় না শীতের জন্য? শোনো না ঠাকুরপো, আবার পড়ছেন। বৈকালে যখন নিস্তারিণী দেবী বধূ আর মেয়েদের চুল বাঁধিতে বসেন, পাশের ব্রাহ্মণপাড়া থেকে মেয়েরা এবং কখনো কখনো দুই একজন বর্ষীয়সীও আসে। কেহ যদি নাই বা আসে, দুলার মনের উপস্থিতি তো একই রকম বাধা। ওর কোলে থাকে ওর ছোট ভাই, ফুটফুটে ছেলেটি, কোমরে একটা ঘুণসি, গলার মাঝে মাঝে সাদা জড়ি জড়ানো একটা কালো সুতার মালা, এদেশের ভাষায় বলে বুদ্ধি। ডান বাহুতে কালো কালো কিসের বিচি একটা সুতা দিয়ে বাঁধা। সমস্ত মাথায় কটা রঙের চুলের সঙ্গে তেঁতুলের মতো অনেকগুলি জটা। সেগুলি দুলাইয়া দুলাইয়া ভাইটি সমস্ত উঠানটায় ঘরের দাওয়ায় খেলা করিয়া ফিরিতে থাকে। আর দুলার মন ওদের চুল বাঁধার সময় সামনে বসিয়া গল্প করিতে থাকে। যেমন হাসি খুশিতে ভরা, তেমনি জীবন সম্বন্ধে এই মেয়েটির কৌতূহল অন্য সবাইয়ের চেয়ে ঢের বেশি। বাঙালিদের বাড়িতে জীবনের যে একটা মুক্ত রূপ দেখিতে পায়, একটা বৈচিত্র্যের সন্ধান পায়, তাহা তাহাকে আকৃষ্ট করে। পাণ্ডুলকে যতই না কেন ভালোবাসুক, পাণ্ডুল সম্বন্ধে মুখে যায় বলুক, তবু পাণ্ডুলের বাইরে যে একটা বড় জগৎ আছে, এটা বোধ হয় এই মেয়েটির মতো করিয়া এখানে আর কেহ বোঝে না বা বিশ্বাস করিতে চায় না। এরা বেশ বুদ্ধিমান জাতি, কিন্তু এই মেয়েটির বুদ্ধির বিশেষত্ব এই যে সেটা শুধু অন্তর্মুখী নয়, জানায়, পাওয়ায়, বোঝায়, সেটা বাহিরের দিকে একটা প্রসাদ চায়। বেশ ভালো লাগে বাঙালিদের খোপা বাঁধিবার ভঙ্গিটি। একরকম বলিতে গেলে রোজই দেখে, কিন্তু তবুও দেখায় শান্তি আসে না। হাতের কাছে পাইলে ত্রিনয়নীকে লইয়া পরীক্ষা করিতে থাকে। অবশ্য ত্রিনয়নীর যেদিন ফুরসত থাকে। বিরাজ মতিবালা বলেন, আয় না দুলার মন, তোরও খোপা এরকম করে বেঁধে দি। দুলার মন একটু লুব্ধ দৃষ্টিতে চাহিয়া মাথা দুলাইয়া দুলাইয়া বলে, হ্যাঁ তা বই কি, আর বাঙালি হয়ে ঠাকুরমার কাছে ঝাঁটা খাই গে। সকলের সঙ্গে নিজেও হাসিতে থাকে। নিস্তারিণী দেবীও যোগ দেন, বলেন, ও ঠাকুরমা বেঁচে থাকতে হবার জো আছে? ওর বাপ মায়েরা তো ভালোই, মেয়ের ইংরেজি পড়া ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, পাণ্ডুলে এখনও কোনো বাপ যা করেনি, ও ঠাকুরমায় যে। বিরাজমোহিনী কপট বিরক্তিতে মুখ ঝামটা দিয়ে ওঠেন, মরুক না ও ঠাকুরমা বুড়ি বাপু, কে বেঁচে থাকতে বলেছে, বেচারির খোপা বাঁধা বন্ধ করে। আবার সকলে হাসিয়া ওঠে। দুলার মনও যোগদান করিয়া বাঁচে। বিবাহের কথায় সে একটু লজ্জায় পড়িয়া গিয়াছিল। হাসিতে হাসিতে বলে, যাচ্ছি বুড়িকে বলে দিতে লাঠি নিয়ে দৌড়ে আসবে ক্ষণ। একটু সুবিধে পাইলেই বাংলার গল্প শোনে, যার কাছেই সুবিধা হয়। আজকাল গল্পগোষ্ঠী রচনা হয় গিরিবালা আর মতিবালাকে লইয়া বেশিরভাগ। গিরিবালা একেবারে নতুন আসিয়াছেন বলিয়া ওর গল্প সব টাটকা, বাংলা ভিন্ন ওর গতি নাই। দুলার মন তাহায় হাঁ করিয়া শুনিয়া যায়। কেমন দেশ ওদের, সাতরা কেমন, আসিবার পথ কেমন। মতিবালা যদি এক একবার মৈথিলিতে বুঝাইয়া দিতে যান, তো দুলার মন ফোঁস করিয়া ওঠে। থামো গো মতি, দুলারিয়াও কিছু কিছু বাংলা বোঝে, ইস উনি এক বিজ্ঞ হয়েছেন। অর্থাৎ অক্ষরে অক্ষরে না বুঝুক, গল্পের স্রোতে ব্যাঘাত চায় না। গিরিবালাকে প্রশ্ন করে, আর তুমি কলকাতা দেখাইছিস গো বৌদি? সঙ্গে সঙ্গে হাসিয়া মতিবালার পানে চাহিয়া বলে, দেখো হামও বাংলা কম না জানিছি, দেখো আমিও বাংলা কম জানি না,
সঙ্গে সঙ্গে তিনজনেই হাসিয়া ওঠেন। এমন নিষ্ঠাবতী সত্রী পাইয়া গিরিবালা আর প্রাণ ধরিয়া সত্য কথাটা বলিয়া উঠিতে পারেন না। বলেন, দেখিয়াছেন বই কি, কলিকাতা আর দেখেন নাই? জ্যাঠামশাই, বাবা প্রভৃতির কাছে শোনা বর্ণনাটা কাজে লাগান। সেখানে গড়ের মাঠ আছে, আজব ঘর আছে, আর প্রকাণ্ড প্রকাণ্ড বাড়ি, পাথর দিয়ে বাঁধানো রাস্তা, জলের কল আছে, তাহাতে লোহার নলে করিয়া আপনি জল আসিয়া বাড়িতে পৌঁছিয়া যায়। মতিবালা বলেন, কেন দেশের কথা আর কলকাতার কথা এত জিজ্ঞেস করছে জানো বৌদি? ওর বর বলেছে কলকাতায় পালিয়ে কলেজে ইংরেজি পড়বে। দুলার মন রাগের ভান করিয়া বলে, হ্যাঁ গো, ঢ্যাঁড়া পিটিয়ে বলতে গেছে আর তুমি শুনেছ? মতিবালা একটু বক্র দৃষ্টিতে চাহিয়া হাসিয়া বলেন, ঢ্যাঁড়া দেবে কেন? যার কাছে বলেছে তার কাছেই শুনেছি। দুলার মন আরও রাগে, ইস, কি গাল গল্পটাই যে করতে পারে মতি। তারপর এদিকে যে ভেতরে ভেতরে হাসিটা জমিতে থাকে, সেটাকে অন্য ছুতায় প্রকাশ করিবার জন্যই ঘাড়টা একটু দুলাইয়া গিরিবালাকে বলিয়া ওঠে, তুমি তোমার গল্প বলো গো বৌদিদি। মুখটা হঠাৎ গম্ভীর করিয়া লইয়া বলে, আব হাম হো বাঙ্গেলে মে বাজবো, এবার আমি বাংলাতেই কথা বলবো। আবার গাম্ভীর্য ছিন্ন করিয়া হাসি ওঠে। সন্ধ্যার পর বেশ কাজ থাকে খানিকটা, বিশেষ করিয়া মধুসূদন যদি বাসায় থাকেন। তিনি থাকিলে কুলদীপ সহায় প্রভৃতি অফিসের উচ্চস্তরের কয়েকজন আমলা ও ব্রাহ্মণপাড়ার কয়েকজন বন্ধু আসিয়া উপস্থিত হন। বাড়ির সামনে প্রাঙ্গণটিতে চাকরেরা 2-3খানা চৌকি বিছাইয়া জায়গা করিয়া দেয়, মজলিস বসে। কুঠির বড় সাহেব ঠাট্টা করিয়া নাম দিয়েছে পাণ্ডুলিয় পার্লামেন্ট। চারিদিককার দৈনন্দিন খবর এইখানে আসিয়া জড়ো হয়, সামাজিক, রাজনৈতিক, সব রকম। ধর্ম সংক্রান্ত আলোচনাও হয়। পাণ্ডুল পণ্ডিতের জায়গা, ধর্মভিন্ন সাহিত্য চর্চাও হয়। একদিকে কালিদাস থেকে জয়দেব, বিদ্যাপতি, গোবিন্দ দাস পর্যন্ত, আর একদিকে ফার্সি কবি হাফিজ, গালিব, ফিরদৌসি। কায়স্থরা এদেশে তখন একান্তই উর্দু ফার্সিবিদ। মৈথিলীদের মধ্যেও মুসলমান যুগের অভ্যাসটা কিছু কিছু লাগিয়া আছে। এই মজলিসের জন্য জলযোগের ব্যবস্থা করিতে হয় বাড়িতে, আর এটা আছে নিস্তারিণী দেবীর নিজের হাতে। খাওয়ানোর আনন্দটা তাহার বংশগত বলিয়াই উনি আর ওখানে কাহাকেও প্রবেশ করিতে দেন না। লুচি, হালুয়া, কোনো একটা লবণহীন তরকারি, এই সাধারণ ব্যবস্থা। লোক একটু অল্প থাকিলে সময় পাইয়া অসাধারণও কিছু একটা যুক্ত হইয়া যায়। পায়েস হোক, মালপো হোক, এদেশের খাবার পিরাকি হোক। আমের সময় আম থাকে। ঘণ্টা 2 ধরিয়া নিস্তারিণী দেবী এই লইয়া ব্যাপৃত থাকেন। সঙ্গে থাকে মেয়েরা। বিরাজমোহিনীর অনুপস্থিতে মতিবালা একাই। গিরিবালা আসিয়া এইখানটিতে নিজের জায়গা করিয়া লইলেন। প্রকৃত কাজ পাইয়া যেন বাঁচিলেন। ওদেরও শাশুড়ি, বধূ, ননদে এই সময়ে একটু মজলিস বসে। ওদিকে খাইয়েদের মজলিস, এদিকে জোগাড়েদের মজলিস। এরা বলেন অথবা তরকারি কোটেন, ওদিকে রান্নার মাঝে বিরাম দিয়া নিস্তারিণী দেবী গল্প করিয়া যান, নববধূকে উপদেশ দেন। প্রয়োজন মতো দৈনন্দিন ঘটনার মধ্যেই কোনোটা লইয়া আলোচনা করেন। নিস্তারিণী দেবী স্বভাবত একটু গম্ভীর প্রকৃতির এবং অল্পভাষিণী, কিন্তু এই সেবার কাজটি নাকি ওর বড়ই অন্তরের, তাই এই সময়টা উনি একটু গল্পপ্রবণ হইয়া ওঠেন। একদিন বলিলেন, বৌমার পাণ্ডুল কেমন লাগছে গো? লাগছে তো মন্দ নয় মা, তবে আসতেই বড় কষ্ট। চলেছি তো চলেইছি। হ্যাঁ, এখন তো ভালো হয়েছে গো। আমি যখন আসি তখন শুধু গঙ্গার ওপর পর্যন্তই রেল হয়েছে। নৌকার পার হয়ে গরুর গাড়িতে এই 50-60 ক্রোশ পথ, ভাবলে এখনও গা শিউরে ওঠে। পাণ্ডুলে কি এমন ছিল? চারিদিকে জঙ্গল, একটা মানুষের মুখ দেখবার জো নেই। কাছে পিঠে বাঘ এসে বলে গুজব উঠত মাঝে মাঝে, তার তুলনায় এখন তো স্বর্গ। বিরাজমোহিনী লুচি বেলিতে বেলিতে মুখ তুলিয়া মৃদু মৃদু হাসিয়া টিপ্পণী করিলেন, কি স্বর্গে এনে তুলেছ বউকে।
নিস্তারিণী দেবী ভাজা লুচি সাঞ্চায় তুলিতে তুলিতে বলিলেন, তুই এখন শহরে শহরে ঘুরে বেড়াচ্ছিস, আজ দুমকা, কাল ভাগলপুর, পরশু গোড্ডা। তুই তো নাক সিটকবি, আমার সজ্ঞই পাণ্ডুল। এখন যা হয়েছে, কেন মন্দই বা কি? কি গো বৌমা? বেশি তো মা। ননদ ভাজে মৃদু হাস্যের সহিত একটু আড়ে দৃষ্টি বিনিময় হইয়া যায়। নিস্তারিণী দেবী বলিলেন, আরও খারাপ ছিল তোমার শ্বশুর যখন প্রথম আসেন, তখন আমার রেলের নামগন্ধও নেই। রাস্তা পাতা হবে তার জন্য মোটে গাছ কেটে বাঁধা বাঁধা হচ্ছে। বিরাজমোহিনী হঠাৎ বেলুন থামাইয়া বলিলেন, মা, বৌদিকে সে গল্পটা বলো না। কোনটে? বলিয়া মেয়ের মুখের পানে চাহিয়াই নিস্তারিণী দেবী হাসিয়া ফেলিলেন। বলিলেন, যা, তোদেরও যেমন, সে গল্প নাকি আবার শোনে। বিরাজমোহিনী দেবী ধরিয়া বসিলেন। মতিবালাও যোগ দিলেন। নিস্তারিণী দেবীরও বিশেষ অনিচ্ছা ছিল না, একটু মৌখিক আপত্তি করিলেন। তাহার পর কড়ায় খানিকটা কাঁচা ঘি ঢালিয়া দিয়া বলিতে লাগিলেন, উনি বাড়ি ছেড়ে যখন বেরোন তখন বয়স মাত্র 17 বছর। তাই মাঝে মাঝে বিপিন কৈলেশকে বলেন না, হ্যাঁ, এখনকার বাঙালি তোরা তো বাবু হয়ে গেছিস, আমরা সেকালে যা করে মানুষ হয়েছি তোরা ভাবতেও পারিস না। 17 বছর বয়সে একদিন বাড়িতে কাউকে না বলে কয়ে উনি চাকরির জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। ওপারে তো তেমন বিশেষ হ্যাঙ্গামা ছিল না, গরুর গাড়ি ডাক ছিল, পয়সা দিয়ে দিয়ে যত জোর ইচ্ছে চলে যাও। উনি তো মিরাটেই যাচ্ছিলেন, বরাবর গ্যাংটক রোড ধরে। বিরাজমোহিনী মুখ টিপিয়া হাসিয়া টিপ্পণী করিলেন, মা, গ্যাংটক রোড বলতে পারেন না। নিস্তারিণী দেবী রাগের ভান করিয়া বলিয়া উঠিলেন, ছল ধরিস না তো, থাক গপ্প বাপু, মা সেকেলে মানুষ পারে না, তোমরা এখন নাটক নভেল পড়তে শিখেছ। মতিবালা বলিলেন, আহ দিদি, বলো মা। নিস্তারিণী দেবী বলিতে লাগিলেন, যাচ্ছিলেন মিরাটেই, ফৌজের আপিসে চাকরির আশা পেয়ে পথে একটি বাঙালির সাথে পরিচয় হলো। তিনি বললেন, তিরহুতে নীলকুঠিতে তার এক আত্মীয় কাজ করেন, উনি যদি চাকরি করতে যান তো চিঠি দিতে পারেন। মিরাট অনেক দূর, উনি রাজি হয়ে গেলেন। সেই মানুষটির সঙ্গে তার বাড়ি মুঙ্গেরে এলেন। তারপর সেইখানেই একটা দিন কাটিয়ে তার চিঠি নিয়ে গঙ্গা পার হলেন। ওদিকে দিল্লি পর্যন্ত টানা রাস্তা, লোক চলাচল বেশি, কষ্ট হয়নি। এপারে এসে একেবারে আলাদা ব্যাপার, মাঠ কাঁচা রাস্তা, কোনটে কোথায় গেছে জানা নেই। এক রাস্তাতে বোধহয় 2-3 বার করে ঘুরে আক্রান্ত হয়ে সন্ধ্যের খানিকটা আগে একটা গ্রামের বাইরে এসে পড়লেন। একটা ইন্দারা ছিল, তার চাতালে বসে আছেন। দেখেন একটি আধবুড়ো গোছের লোক মাঠ থেকে গায়ের মধ্যে আসছে। ব্রাহ্মণ দেখে রাত্রিটার জন্য একটু জায়গার কথা বলবেন বলবেন করছেন। একটি অচেনা দিব্যি ফুটফুটে ছেলেকে অমনভাবে বসে থাকতে দেখে সে নিজে এগিয়ে এলো। একটু ঠাউরে দেখে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? ভাষা তো বুঝেন না, আন্দাজে ধরে নিয়ে বললেন, পাণ্ডুল। পাণ্ডুল শুনে লোকটা মুখের পানে একটু স্থির হয়ে চেয়ে থেকে জিজ্ঞেস করলে, মধুবানী পাণ্ডুল? অত শত জানতেন না, মেলা কথা কইবার ভয়ে বললেন, হুম। লোকটা খানিকক্ষণ চুপ করে কি ভাবলে, জিজ্ঞেস করলে, ওইখানেই বাড়ি? উনি বলে ফেললেন, হুম। মৈথিলি ব্রাহ্মণ? ও নিজের ভাষাতেই ছি ছা করে জিজ্ঞাসা করে যাচ্ছেন, আর উনি মানেটা আন্দাজে ধরে ধরে উত্তর দিয়ে যাচ্ছেন। দুর্বুদ্ধি, এতেও বলে বসলেন, হুম। ভাবলেন তাহলে রাত্রিরে থাকার ব্যবস্থাটা সহজে হয়ে যাবে। বলেই কিন্তু খেয়াল হলো মৈথিলি ব্রাহ্মণ তো বলে বসলেন, কিন্তু ওদের ভাষা তো জানেন না। ভুলটা কি করে শুধরে নেবেন ভাবছেন। লোকটা জিজ্ঞেস করলে, কোথা থেকে আসা হচ্ছে? নবদ্বীপ থেকে। বিরাজমোহিনী খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। গিরিবালার পানে চাহিয়া বলিলেন, সামলাবেন কি বাবা, এতেও হুঁই বলে বসলেন। কি অলক্ষণে হুঁতে পেয়েছিল যে বাবাকে সেদিন। নিস্তারিণী দেবী হাসিয়া বলিলেন, উনি ভাবলেন সুবিধে হলো, এবার টের পেয়ে যাবে বাঙালি। ভাষা জানেন না বলে ভুলে মৈথিল বলে ফেলেছে। ও যে অন্য রাস্তা ধরেছে কি করে জানবেন? জিজ্ঞেস করলে, ন্যায় পড়তে গিয়েছিলে? টুপ করিয়া ঠিক টালের মাথায় হু বলিয়া বিরাজমোহিনী আবার এমনভাবে হাসিয়া উঠিলেন যে লুচিটা বাকিয়া গেল। ইহারা 3 জনেও পূর্বাপেক্ষা অধিক জোরে হাসিয়া উঠিলেন।
সবার থাকিয়া থাকিয়া হাসিবার মধ্যেই নিস্তায়নী বলিয়া চলিলেন, তারপর এমন অবস্থা হলো, যা জিজ্ঞেস করে তাইতেই হুঁ। নাম কি? নাম বলেন অমুক। অমুক ঝা? হুম। বাপের নাম কি? অমুক। অমুক ঝা? হুম। বর্ধিত হাসির মধ্যেই বলিলেন, একবার ওর কাছে শোনো না, আস্তে আস্তে নাড়ি ছিঁড়ে যাবে। বলেন, হেঁচকি উঠলে যেমন সামলানো যায় না, তেমনি যা জিজ্ঞেস করছে তাইতেই টানা হুঁ হুঁ করে যাচ্ছি, আর কিচ্ছু বেরোচ্ছেই না যেন। লোকে ভূতে পায় ওকে সেদিন হুঁতে পেয়ে। একচোট হাসিয়া লইয়া নিস্তারিণী ধীরে ধীরে আবার শান্ত হইলেন, বলিলেন, বাবা, এমন গেরুতেও পড়ে মানুষে। যাই হোক, লোকটাকে তো ওকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে গেল, তারপর সেখানে আদরের ধুম। উনি বলেন সে আর এক বিপদ। তারপর দিন সকালে তো বেরোতে দিল না, ভাবগতিকে বদলো যেন আরও কদিন আটকে রাখতে চায়। উনি তো বিষম দুর্ভাবনায় পড়লেন। ভাষা না জানার ব্যাপারটা তো সামলে নিলেন। বললেন একেবারে ছেলেবেলা নবদ্বীপে গিয়েছিলেন কাকার সঙ্গে, তাই নিজের ভাষা মৈথিলিটা জানেন না মোটে। কাকা মারা যেতেই চলে এসেছেন। এদের সঙ্গে সংস্কৃতে কথাবার্তা চালাতে লাগালেন। বড় ভাইয়ের কাছে সংস্কৃতটা খুব ভালো করে পড়া ছিল। অবস্থা গতিকে পাকা মিথ্যেবাদী হয়ে যেতে হলো আর কি। ওদের বাড়িটাতে কিন্তু তেমন পণ্ডিত কেউ ছিল না। এতটা সুবিধে হলো, সংস্কৃতি ছাড়া বলে না দেখে কেউ কথাবার্তা বেশি কইতে চায় না, শুধু আগলে আগলে থাকে। আর যত্নের তো হিসেবই নেই। যাওয়ার নাম করতে কিন্তু কেমন কেমন ভাব। হ্যাঁ, করছি ব্যবস্থা, রাস্তা বড় খারাপ, একটা গাড়ি আর সঙ্গে যাওয়ার জন্য কতগুলো লোক জোগাড় করেছি। সমস্ত দিনটা তো কেটে গেল এই করে। সন্ধে যত ঘনিয়ে আসতে লাগলো, ভয়ে দুশ্চিন্তায় উনি যেন কেমন হয়ে যেতে লাগলেন। হ্যাঁ, একটা দিন তো এরা দিলেই আটকে। মতলবখানা কি? সমস্ত দিন বাড়ি ছেড়ে বেরোতে দেননি। হ্যাঁ, একটু যে নুকিয়ে খোঁজ নেবেন কী রকম লোক, সে উপায় রাখেনি। দেশে এরকম অনেক ডাকাতের গপ্প শুনেছেন, সেই ধরনই নাকি। তাহলে ওর কাছে কি নেবে? আর সেরকম হতো তো প্রথম রাত্রিরে কেন ছেড়ে দিলে? আজ তো নিশ্চয়ই একটু বেশি জানাজানি হয়ে গেল তার আসার কথাটা। একবার ভাবছেন ডাকাতের গায়েই নয় তো। অনেক সময় আবার লোক আটকে তাদের বাড়ি থেকে টাকা আদায় করে, এরকমও শোনা গেছে। না জানেন ভাষা, না চেনেন দেশ, তার উপর কতগুলো মিছে কথা বলে এক কাণ্ড করে বসে আছেন, যেন অকুল পাতারে পড়লেন। উনি বলেন বাড়িতে আমাদের বড় ঘরটার চেয়ে একটু বড় দালান, তার পাশেই একটা খুপড়ি, তাইতে শুতে দিল ওকে রাত্রিরে। সমস্তটা মাটির দেওয়াল, আর দালান আর ঘরের মাঝখানে যে দেওয়ালটা, সেটা ছ্যাঁচা বেড়ার। খেয়ে দিয়ে তো শুলেন, কিন্তু ঘুম কি আর হয়? খানিকটা যখন রাত হয়েছে, একবার বাইরে বেরোবেন, দেখেন দৌড়ের সামনে একটা লোক দৌড় আগলে খাটুলি পেতে শুয়ে আছে। ওর দৌড় খুঁড়বার আওয়াজ হতেই ধর্মড়িয়ে উঠে বসলো। কি পণ্ডিতজি? বলেন এই একটু বাইরে যেতে হবে। ওরে বাপরে, কখনো একলা বাইরে যাবেন না, এখানে ভয়ঙ্কর গোখরো সাপের ভয়। বেশি দূরে যাবেন না, চলুন, আমি লাঠি নিয়ে দাঁড়াই। পাহাড় আর গতিক দেখে ওর আরও আক্কেল গুম হয়ে গেল। বলেন তখন প্রাণের আশা ছেড়ে দিয়েছি একেবারে, কিন্তু বুদ্ধিটা তো লোপ পায়নি। ঘরে যখন আবার ঢুকলাম, দৌড়টা আর দিলাম না বটে, কিন্তু হুড়কো যে লাগাচ্ছি এভাবে বেশ জানিয়ে একটা শব্দ করলাম। তারপর ভেজানো দৌড়টা যাতে না খুলে যায়, সেজন্য খুব আস্তে আস্তে আমার খাটের একটা পায়ার নিচে থেকে ইটটা বের করে নিয়ে নিঃশ্বাস দৌড়ের গায়ে লাগিয়ে দিলাম। খাটেও যেন শুলাম, এভাবে একটা ক্যাচকোচ আওয়াজ করলাম। তারপর নিচে বসে যে কিভাবে কাটাতে লাগলাম তা এক ভগবানই জানেন। কি ব্যাপার, এরা এমনভাবে আগলাচ্ছে কেন? পুঁজি তখন 15টি টাকায় এসে ঠেকেছে। একবার মনে হচ্ছে সেটাই ঘরের মধ্যে কোনোখানে পুঁতে টুতে রাখি, টাকার জন্যই তো ভয়। একবার ভাবছি ডেকে দিয়েই দিই টাকাটা, ওদের কাটতে আসবার আগেই। অনেকক্ষণ এদিক ওদিক করে একটা মতলব খুব লাগসই মনে হলো। ঠিক করলাম আর দৌড়ের কাছে যে লোকটা শুয়েছে তাকে টাকাটা ঘুষ দিয়ে বেরিয়ে যাব। লোকটাকে দিনে কয়েকবার দেখেছি, বাড়ির লোক নয়, এদের চাকর বা মুনিশ বলে বোধ হলো। গরিব মানুষ, 15টা টাকা পেলে পথ ছেড়ে দিতে পারে। না দেয় যা হবার ওইভাবেই হোক, আর উপায়ও তো নেই। হ্যাঁ না করতে করতে অনেকটা রাত হয়ে গেল। উনি বলেন রাত যখন আন্দাজ 12টা কি 1টা, ঘুষ খাওয়ানোই ঠিক করে উনি মনে মনে দুর্গা শিহরি বলে আস্তে আস্তে উঠে পড়লেন। দৌড়ের ইটটি আস্তে আস্তে তুলেছেন, কি পাশের দালানে হঠাৎ একটা ফিসফিসিনি আওয়াজ উঠল।
উনি বলেন, শুনে বুকটা এমন ধড়াস করে উঠল যে ইটটা যে পড়ে যায়নি সেই আশ্চর্যই। খুব আস্তে আস্তে ইটটা আবার ঠেকিয়ে রেখে পা টিপে টিপে এসে উনি ছ্যাঁচা বেড়ার মধ্য দিয়ে দেখবার চেষ্টা করলেন। মিটমিটে একটা ডিবে জ্বলছিল। দেখলেন জন তিনেক লোকে কি পরামর্শ করছে। বুড়োকে আর একটা লোককে চিনলেন। হ্যাঁ, একেবারে নতুন লোক, এক মুখ দাড়ি। উনি বেড়াই কান পেতে দাঁড়ালেন। হ্যাঁ, একে তো ভাষা জানেন না, তাই ফিস ফিস করে কথা কইছে। প্রথমটা তো কিছুই বুঝতে পারলেন না। তারপর খুব মন দিয়ে অনেকক্ষণ কান পেতে পেতে কতগুলো ভাঙা ভাঙা কথা ধরতে পারলেন। এই ঘর মেয়ে, 16-17 বরস, বামভন, পাণ্ডুল, নবদ্বীপ। সন্দেহ ছিলই না, পাকা হয়ে গেল যে ওকে নিয়েই যেন কি পরামর্শ হচ্ছে। শরীর তো ওর একেবারে ঝিমিয়ে এলো। তারপর একটা কথা ওর কানে গেল। দাঁড়িয়ে শুনছিলেন, শরীর একেবারে আলগা হয়ে বসে পড়লেন। কে একজন কি কথার উপর বলে উঠল, কালী মাইকে কি পা। উনি বলেন, আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম ব্যাপারটা কি। মুঙ্গেরের সেই ভদ্রলোকটি বলে দিয়েছিলেন, তিরহুতের ব্রাহ্মণেরা বাঙালির মতোই তান্ত্রিক, মাছ মাংস খায়, কোনো কষ্ট হবে না। তান্ত্রিকেরা তো সুবিধে পেলে নরবলিও দেয় শোনা গেছে। আমার আর সন্দেহ রইল না যে এরা তারই ব্যবস্থা করছে। আমার যে তখন কি অবস্থা বলতে পারি না। ভয়ে গলা কাঠ হয়ে এসেছে, নইলে ইচ্ছে করছে ডাক ছেড়ে একবার কেঁদে উঠি, পাড়ার লোক জড়ো করি। ফিসফিসানিটা আরও একটু চলল। তারপর সবাই উঠে যেন বাইরে গেল। একটু পরে দুজন আবার যেন ফিরে এসে শুয়ে পড়ল। উনি প্রাণটি হাতে করে চুপটি করে বসে আকাশ পাতাল ভাবছেন, এই বুঝি ফিরে এলো, এই বুঝি ঠেললে দৌড়। এই করে যখন প্রায় ঘন্টা তিনেক কেটে গেল, নাক ডাকার আওয়াজ শুনতে পেলেন। প্রথমটা মনে হলো দালানের লোকেদের আওয়াজ বুঝি। তারপর একটু ঠাউর করে টের পেলেন, না, দূরের কাছের লোকটারই। উনি বলেন, তখন আর আমার ভাববার সময় নেই। একবার শুধু কান পেতে বুঝে নিলেন এরা ঘুমোচ্ছে কিনা। শুনতে পেলেন এদেরও বেশ জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। আর দেরি করলেন না, উঠে গামছায় জড়ানো কাপড়ের পুটুলিটা নিয়ে ইট সরিয়ে খুব আস্তে আস্তে দৌড়টা খুলে পাশ কাটিয়ে বেরিয়ে পড়লেন। ঘুটঘুটে অন্ধকার, কোন দিকে যাবেন কিছুই জানেন না, তবুও বেরিয়ে পড়লেন। দুপা এগোন আর পেছনে তাকান, দুপা এগোন আবার পেছনে তাকান, এই করে করে বাড়িটা আড়াল করে ফেললেন। তারপরে হনহন করে পা চালিয়ে দিলেন। কিন্তু কপালে যার। গিরিবালা শেষের দিকে লুচিবেলা থামাইয়া একেবারে উৎকণ্ঠিত হইয়া শুনিতেছিলেন। চোখ মুখ অন্ধকার করিয়া প্রশ্ন করিয়া উঠিলেন, দিলে না কি বলি মা? এরা তিনজনে হাসিয়া উঠিলেন, ননদেরা একটু বেশি করিয়াই। বিরাজমোহিনী হাসিতে হাসিতে বলিলেন, ঠিক এই না হোক, এই ধরনের একটা কথা শুনেছিলাম কোথায়। জামাই শ্বশুর বাড়ি গিয়ে আর অন্য কোনো কথা না পেয়ে শ্বশুরকে জিজ্ঞেস করছে, মশাইয়ের বিবাহ হয়েছে? বাবাকে বলি যদি দিত, এই তো তুমি কোথা থেকে আসতে বৌদি। হাসিটা আরো একচোট আলোড়িত হইয়া উঠিল। গিরিবালাও লজ্জিতভাবে যোগ দিলেন। নিস্তারিণী দেবী বলিলেন, ওরকম হয় কখনো কখনো ভয়ের গপ্প শুনলে, বিশেষ করে নিজের কেউ যদি থাকে তার মধ্যে। কপাল বলছিলাম এই জন্য যে খানিকক্ষণ ঘুরে ঘুরে আবার দেখেন সেই বাড়ির সামনে। যাই হোক, গুরু বল, কেউ আর উঠল না। গিরিবালা লজ্জিত হইয়া পড়িয়াছিলেন, আবার এই রকম ব্যাফাস বলিয়া ফেলিবার ভয়ে বলিলেন, আর থাক মা গপ্পটা, সত্যি যেন ভয়ে কাটা দিয়ে উঠছে বাপু খুন ডাকাতির গপ্প শুনতে। বিরাজমোহিনী আবার হাসিয়া উঠিলেন, দেখো মা এদিকে বিয়ের গপ্প বলছেন, বৌদির কানে খুন ডাকাতির। আবার বেলুন থামাইয়া গিরিবালা হ্যাঁ বলিয়া বিস্মিতভাবে শাশুড়ির মুখের পানে চাহিলেন। মতিবালা বেলুনটা চালাইতে চালাইতে হাসিতে লাগিলেন। নিস্তারিণী দেবী হাসিয়াই বলিলেন, বিয়ের কথায় সেটা টের পেলেন তার পরদিন প্রায় দুপুরের কাছাকাছি। গ্রামের বাইরে বেরিয়েই তো ছুটতে আরম্ভ করলেন। তারপর দুপুর পর্যন্ত ওই রকম। কোনো গ্রামের মধ্যে ঢুকলেই পা থামিয়ে দেন, আবার বেরিয়ে আবার ছুট, প্রাণীর ভয়, সোজা নয় তো। শেষকালে যখন দুপুর হয়ে এলো তখন একেবারে নেতিয়ে পড়েছেন। সহজ তো নয়, সমস্ত রাত ঘুম নেই, তারপর ওই ভয়, তারপর ওই মেহনত।
পুটুলিটা মাথায় দিয়ে গাছতলায়। গিরিবালা উৎকণ্ঠিত প্রশ্ন করিলেন, খাওয়া দাওয়া কিছুই হয়নি? বিরাজমোহিনী বেলার হাতটা একটু ত্রস্ত করিয়া দিয়া গম্ভীরভাবে বলিলেন, লুচি বেলায় তো শেষ হয়নি। সকলেই হাসিয়া উঠিলেন। নিস্তারিণী দেবী বলিলেন, কেন শুধু শুধু ওর সব কথায়? বিরাজমোহিনী বলিলেন, আচ্ছা বলবো না মা, বাবার কি তখন খাবার দিকে মন আছে না ফুরসত আছে বৌদিদির যেমন? নিস্তারিণী দেবী হাসিয়াই বলিলেন, নিজের লোকের কষ্ট দেখলে হয় ওরকম মনে। পুটুলিটা মাথায় দিয়ে একটা গাছতলায় শুতে যাবেন, একটা ছই দেওয়া গরুর গাড়ি যাচ্ছিল। ভেতরের লোকটা জিজ্ঞেস করলে, কোথায় যাবে তুমি বাপু? আবার পাণ্ডুলের নাম করে। উনি অন্য একটা জায়গার নাম করে বললেন, শিখেছিলেন তো কতগুলো নাম এর মধ্যে। লোকটা জিজ্ঞেস করলে, আসবে এই গাড়িতে? আমি ওই পথেই যাব। বলে, হ্যাংলা ভাত খাবি না আচাবো কোথায়? উনি আবার যাবেন না। তাড়াতাড়ি পুটুলিটা কাঁধে করে নিয়ে গিয়ে উঠলেন। উঠেই চক্ষু চড়ক গাছ। গপ্পটা জানা থাকার দরুন ইহারা দুই বোনে অল্প অল্প হাসির সহিত বলিয়াই চলিলেন। গিরিবালা বেলা থামাইয়া প্রশ্ন করিয়া উঠিলেন, কেন মা? নিস্তারিণী দেবী নতুন লুচি ছাড়িতে ছাড়িতে বলিলেন, যাদের বাড়ি থেকে পালিয়েছিলেন তাদেরই লোক। গিরিবালা বেলনটা একেবারে তুলিয়া ধরিয়া বলিলেন, ওরে বাবা, তারপর? গুরু বলে এই যে ওই লোকটা ওকে দেখেননি, উনি ছ্যাঁচা মধ্যে দিয়ে ওকে দেখেছিলেন। একমুখ দাড়ি, কপালে সিঁদুরের ফোঁটা, এদেশের পণ্ডিতেরা যেমন পড়ে। আর প্রথম ভয়ের ভাবটা কেটে গেলে উনি বুঝতে পারলেন ও চিনতে পারেনি। পরে অবশ্যই কথাবার্তায় বুঝলেন চিনতে পারবার কথাও নয় ওর। কথাবার্তা গোড়া থেকেই সংস্কৃতে হলো। উনি পাণ্ডুরের নামটা বাদ দিয়ে এবার আসল পরিচয় দিলেন বাঙালি। এদিকে একজন আত্মীয় আছেন, তারই ওখানে যাচ্ছেন। বেশ ভাব করবার ক্ষমতা বরাবরই ছিল, খুব জমিয়ে নিলেন। তারপর ওর পরিচয় জিজ্ঞেস করলেন। বললে, আমি হচ্ছি পুরুত ব্রাহ্মণ, মুঙ্গের জেলায় অনেকগুলি যজমান আছে, তাদেরই একটির মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছি। ওর কিরকম মনে হলো জিজ্ঞেস করলেন। ছেলে? একটি বেশ ভালো ছেলে পাওয়া গেছে। আর পাওয়া গেছে মানে? পণ্ডিত একটু হেসে বললে, আর সে একটু গোপনীয় কথা। তা আপনি বিদেশি, আপনার কাছে আর গোপনীয় কি? ছেলেটি মধুবাণী পাণ্ডুলের খুব বড় এক পণ্ডিত বংশের ছেলে। নবদ্বীপে পড়া শেষ করে ফিরছিল, তাকে আটকে ফেলা হয়েছে। যদিও পালিয়ে এসেছেন, তবু কথাটা শুনে যেন ওর কাল ঘাম ছুটে গেল। কি বিপদেই পড়েছিলেন ভেবে গলা শুকিয়ে এলো। জিজ্ঞেস করলেন, জোর করে বিয়ে দিত? পণ্ডিত বললে, ঠিক যে জোর করে তা নয়, লোভ দেখিয়ে। গঙ্গার ধারে ধারে যে জায়গাগুলো দেখছেন, সেখানে ছোট ছোট জমিদার গোছের অনেক ব্রাহ্মণ আছে, মৈথিলি, কিন্তু ওদিককার ব্রাহ্মণদের তুলনায় ছোট। তা ভিন্ন বিদ্যার চর্চাটাও ওদিককার ব্রাহ্মণদের তুলনায় ঢের কম। এরা বেশিরভাগ চাষবাস নিয়েই থাকে। এরা যদি এইরকম ছেলে পায় তো আটকে ফেলে বিয়ে দিয়ে দেয়। আমার অবস্থা ওই রকম। আমার নিজের বাড়ি মিথিলায় মধুবনির কাছে, এদিকে বিয়ে করেছি। অনেক জমি জমা দিয়েছে, টোল করে দিয়েছে, যজমান আছে বেশতর, বেশ আছি। উনি জিজ্ঞেস করলেন, ও করবে না আপত্তি? বললে, না বাবু, এমন ভুজং ভাজং দিয়ে ঠিক করে নেবে। লোভ মস্ত বড় জিনিস যে। আর ওর বাপ মা তো টের পাবে না, টের পাবে বিয়ে হয়ে গেলে, আর তখন আর কি করবে? এই আমি যাচ্ছি, ভেতরে ভেতরে সব খোঁজ নেব, কেমন বংশ, ছেলের গোত্র, রাশি, গণ। তারপর ফিরে এসে বলবো বিয়ে হয়ে যাবে। কেন, তোমাদের দেশে কুলিনদের মধ্যে তো এরকম হয়। আমি ছিলাম কিনা নবদ্বীপে বহুদিন, এরকম করে ঘর জামাই করে রাখে। ওর কিরকম ঝোঁক চেপে গেল। জিজ্ঞেস করলেন, আর যদি না মেলে? বললে, ওদের বাড়িতে অনেকগুলি মেয়ে, নিজের ভাইদের দহিত্রী, একটা না একটার সঙ্গে মিলে যাবেই তো। মোটের ওপর ও ছেলেকে তো আর পাণ্ডুল ফিরে আসতে হবে না। দুইজনে খুব হাসতে লাগলেন। উনি বলেন, হাসছি তো এদিকে ভয়ও লেগে রয়েছে। কি জানি, দৌড়বার জন্য যদি ঘোড়া দৌড় করিয়ে দেয় ওদিকে। বিকেল পর্যন্ত একসঙ্গে গিয়ে ও সঙ্গ ছেড়ে দিলেন। গল্প শেষ করিয়া নিস্তারিণী দেবী বলিলেন, এই কাণ্ড মা। বলেন, বিয়ের ভয়ে আর কারো বাড়িতে উঠিনি সেই থেকে। ত্রিনয়নী ঝড়ের মতো না হোক বাতাসের বেগে আসিয়া উপস্থিত হইল। চাকরানীদের ভাষায় প্রশ্ন করিল, পুরি ভেলে হে দুলহীন, লুচি হলো গা গিন্নি?
নিস্তারিণী দেবী ঘিয়ের কড়াটা নামাইয়া ফেলিয়া বলিলেন, হয়ে এলো, দাও তো বৌমা, এবার পটলগুলো ভেজে ফেলি। আর তাই উনি বলেন না মাঝে মাঝে, একালের ছেলেরা ঘর থেকে এক পা বেরোতেই হেদিয়ে পড়ে, তা মানুষ হবে কোথা থেকে? আমরা সব। বিপিন আসিলেন, বলিলেন, হলো লুচি, আইকালে ছেলেদের সম্বন্ধে কি যেন বলছিলে মা? নিস্তারিণী দেবী ঈষৎ হাসিয়া বলিলেন, কিছু বলিনি, যাও মোহনাকে পাঠিয়ে দাও, পটল ভাজা ওলেই দিয়ে যাচ্ছি। তিনয়নী প্রায় সমস্তটাই আওড়াইয়া দিল। তীক্ষ্ণ কান আছে বলিয়ায় তো 8 বছরে অমন পাকা গিন্নি। দাদার ডান হাতটা জুড়াইয়া ধরিয়া টান দিতে দিতে বলিল, বলেছেন খুব করেছেন, আজকাল ছেলেরা ঘর থেকে এক পা বেরোতেই হেদিয়ে পড়ে, তা মানুষ হবে? আমিও বলছি, উঠতে বসতে বলবো। পরদিন সকালবেলায় বিপিন এক কাণ্ড করিয়া বসিলেন। মধুসূদন বাড়ি ছিলেন না। পাণ্ডুলের অধীনে 14টা কুঠি পালকি করিয়া প্রায় তদারকে যাইতে হয়। সকালে বাহির হইয়া গিয়াছেন। বিপিন বাহিরের ঘরে নির্জনে বসিয়া নিচের পত্রখানি লিখিলেন। কল্যাণী আসু, বিরাজ, তোমার হাতে যখন এই পত্র পৌঁছবে তখন আমি আর পাণ্ডুলে নেই। কোথায় যে আছি তা জানি না, কেননা আমার এই নিরুদ্দেশ যাত্রায় যিনি ডাক দিলেন সে ভগবান ভিন্ন আর কেহই জানেন না কবে কোথায় কিভাবে থাকব, নিরাপদে থাকব কি না তাই কি জানি। শুধু ভরসা বাবাকে, যিনি সহস্র বিপদের মধ্যেও পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছিলেন, তিনি আমাকেও কখনো ভুলবেন না। বলেন তার ইচ্ছা, বাবাও তো তারই ইচ্ছার উপর নির্ভর করে পা বাড়িয়েছিলেন। তার সন্তান আমি আর কার ভরসা করব? ভাবে দাদার হঠাৎ এমন মতিগতি কেন হলো? তোমরা যেটাকে একটু বেঁকিয়ে কদর্য করে মতিগতি বলছো, সেটাকে আমি বলবো সুমতি। আর তোমরা এই ভাবছো, এদিকে আমি ভাবছি এতদিন আমার এই সুমতি হয়নি কেন। আর তার কারণটা তলিয়ে দেখতে গিয়ে আমার মনে হলো আমি মায়ায় পড়ে গিয়েছিলাম। কিসের মায়া? বাবার মায়া, মার মায়া, তোমাদের মায়া। মায়াকে তো চেনা যায় না, সে নিতান্ত অলক্ষ্যে তার মোহ বিস্তার করে। আমাকে একটির পর একটি বাঁধনে কি করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল টেরও পাইনি। কাল হঠাৎ যখন টের পেলাম তখন শিউরে উঠলাম। আজ সেই সব বাঁধন ছিঁড়ে বেদনায় মুহ্যমান হয়ে পড়েছি, তবুও লুকোবো না, সঙ্গে সঙ্গে মুক্তির একটা আনন্দও আছে। জিজ্ঞেস করবে হঠাৎ টের পেলাম কি করে এই মায়ার মোহের কথা? উত্তর কাল মার কথায়। রাত্রে লুচি হলো কিনা জিজ্ঞেস করতে যখন ভিতরে যায়, সঙ্গে সঙ্গে যেমন আমার ধমনীতে বাবার দেহের রক্ত দোল খেয়ে উঠল, তেমনি কোনো ছেলেকে নিয়ে মার মনের এই দুঃখের কথা ভাবতে আমার বিবেক যেন শত বৃশ্চিক একসঙ্গে দংশন করে দিলে। বিরাজ, মাকে এ চিঠি দেখিও না, তার বোধহয় কষ্ট হবে। মার দোষ নেই, সব মাই চায় তার সন্তান স্বামীর সদ্গুণের অধিকারী হোক। তোমায় বলে বোঝাতে হবে না যে এই করেই রাজপুত্রদের বংশের ধারা বজায় থাকতো, কিন্তু মা তো রাজপুতের মেয়ে নয়। প্রাণ ধরে মনের কথাটা বলতে পারেননি। উনি কিন্তু বড় মস্ত ভুল করেছিলেন। ইচ্ছাটা যে একটা মস্ত বড় শক্তি, এক সময় না এক সময় ঠেলে বেরিয়ে পড়বে। সব কথা ভেবে দেখতে গেলে মা যদি কিছুদিন আগে মনের এই ইচ্ছাটা প্রকাশ করে বলতেন তো ভালো হতো। কেন তা আর বোধহয় বুঝিয়ে ফেলতে হবে না। যাক, আগে বা পরে যখনই প্রকাশ হোক, মায়ের ইচ্ছাটা সন্তানের পক্ষে আশীর্বাদ। আমি সেই আশীর্বাদকে মাথায় করে বেরুলাম আজ। তাকে বলবে, তার মুখ উজ্জ্বল করে ফিরতে পারি ভালোই, না পারি সেও তারই আশীর্বাদ। তুমি যখন চিঠিটা পড়বে তখন আমি কোথায়, ভাবতে বড় কষ্ট হচ্ছে। সেই সঙ্গে এও দেখে শিউরে উঠছি যে আমি কত দুর্বল হয়ে পড়েছি। পাণ্ডুলের জন্য বড় মন কেমন করছে। জন্মভূমি, আবার কি ফিরতে পারবো? আশ্চর্য হচ্ছি যে বাবার বুকে কত শক্তি, যে তিনি 17 বছর বয়সে সাঁতরা ছাড়তে পেরেছিলেন। পাণ্ডুল একরকম বিদেশ, তবু জন্মভূমি বলে এত আপনার। আর বাবার কাছে সাঁতরা ছিল জন্মভূমি, তার উপর স্বদেশ। আশ্চর্য হচ্ছি, সঙ্গে সঙ্গে শক্তিও পাচ্ছি মনে। আমি না এই বাপেরই সন্তান। আমার যাওয়ার সময় বিশেষ কিছু বলবার নেই, বলবার শুধু এইটুকু যে ত্রিনয়নীটাকে তোমরা একটু দেখো, ও বড় হেঁদবে। আমি আবার শিগগিরই ফিরে আসবো বলে ওকে ভুলিয়ে রেখো, ও একটু চঞ্চল,
সেই জন্যই আমায় সর্বদা ওকে আগলে আগলে থাকতে হতো। বাবাকে আর মাকে বলো ওকে যেন কেউ কিছু না বলেন, তাহলে যেখানেই থাকি মনে আমার বড় কষ্ট হবে। আর বেশি লেখার প্রয়োজন নেই, মনের ভাব সংক্ষেপে সবই জানালাম। বাবা এলে চিঠিটা দেখিও, মুখে যাই বলুন, তিনি ভেতরে ভেতরে যে উৎফুল্ল হবেন এটা আমার দৃঢ় বিশ্বাস। বাবাকে আর মাকে আমার প্রণাম জানিও। তোমরা সকলে আশীর্বাদ নিও। মাকে বলো তার আশীর্বাদের জোরে যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে ফিরে আসতে পারি। এবার বিদায়। ইতি তোমাদের দাদা। পুনশ্চ তোমার বৌদিদির বড় ইচ্ছা ছিল জীবজ নদীর ধারে একখানি পর্ণকুটির রচনা করে থাকে। বাবার মার যদি মত হয় তো একটু ব্যবস্থা করে দিতে বলো। চণ্ডীদিদির সঙ্গে থাকতে চায়, থাকতে পারে। হিতি। চিঠিখানি মুড়িয়া একখানি খামের মধ্যে বন্ধ করিলেন। তারপর লুকাইয়া রাখিয়া ত্রিনয়নীকে ডাক দিলেন। আসিলে প্রশ্ন করিলেন, আচ্ছা তিনি বল, কতগুলো গোলাপ জামুন খেতে পারিস? গোলাপ জামুনটা ক্ষীরের শুকনো পান্তুয়া, তখন এসব অঞ্চলের শ্রেষ্ঠ মিষ্টান্ন। ত্রিনয়নী একটু ভাবিল, তারপর বলিল, 100টা। 100টা খেলে মরে যাবি। আর তিনি কোথায় বলে কেঁদে বেড়াতে পারবো না আমি। 4 40টা। আর লোটন যা তাহলে পাণ্ডুল ছেড়ে পালাবে, বলবে কোথা থেকে রাক্ষসী এসেছে দুলহিনের পেটে, আমায় শুদ্ধ খাবে, লোকে আর তামাশা দেখতে পাবে না। ত্রিনয়নী রাগিয়া গেল, মাথা নাড়িয়া দাদাকে এলো থাবাড়ি চড় মারিতে মারিতে নাকি সুরে বলিল, যাও, দেবেন না খালি খালি। বিপিন বলিলেন, দেখো আমি দেব না নাকি? একটা পিরেতকে মন্ত্র দিয়ে বশ করেছি, তাকে বলে দেব সে রেখে যাবে তোর জন্য। যাও, পিরেত না হাতি, খালি খালি। হ্যাঁ রে, সে এসেছে ঘরে, দেখ না তোর নাক দিয়ে খোনা খোনা কথা কইছে। আর না হলে তুই কি লজমনের বউয়ের মতো গোঙা? ত্রিনয়নী একটু ভাবিবার জন্য চুপ করিল। বিপিন বলিলেন, বলে দিচ্ছি 5টার ব্যবস্থা করে দেবে। বেঁচে থাকলে আরও অনেক গোলাপ যেমন খাবি। দেখ কটা বেজেছে ঘড়িতে। 10টা। আমি খেয়ে দিয়ে ঘোড়ায় চড়ে অফিস চলে যাচ্ছি। ঠিক যখন 2টো কাটায় এই এক দাড়ির উপর এসে দাঁড়াবে, যাকে আমরা বলি 1টা বেজে 5 মিনিট, আর পিরেতরা বলে ঘড়ি ধরে 1টা। সেই সময় ওই র্যাকেই ঘড়ির ঠিক পেছনে একটা বাটি করে 5টা গোলাপ জামুন আর তার উপর একটা চিঠি থাকবে। ঠিক ওই সময় টেবিলে ওঠে। ত্রিনয়নী বিস্মিতভাবে শুনিতেছিল। দাদার হাতটা জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিল। ত্রিনয়নী বিস্মিতভাবে শুনিতেছিল। দাদার হাতটা জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিল, আমি পারবো না পিরেতির গোলাপ জামুন খেতে, আমার ভয় করে। বিপিন বলিলেন, খেতেই হবে যখন একবার বলে ফেলেছ, নইলে ভূতে ঘাড় মটকাবে। দিয়ে ফিরিয়ে নিয়ে এসে তো আর কালীঘাটের কুকুর হতে পারে না। আমার ভয় করবে। লক্ষ্মী দাদা, সোনা দাদা, বিপিন হামার, ভাইয়া হামার। কোমরটা জড়াইয়া ধরিল। শিশির এগুলি একেবারে চরম অবস্থার আদর। বিপিন বলিলেন, আচ্ছা মোহনাকে দাঁড় করিয়ে রাখিস ঘরে, বেশি ভয় করে, আর না হয় তাকেই বেড়ে দিতে বলিস, কিন্তু ঠিক 1টার সময়। ভূতের 1টা মনে থাকবে তো? ত্রিনয়নী একটু নিরুৎসাহভাবে ঘাড় নাড়িল। আর 1টার আগে দেখতে যেও না, আর ঘুণাক্ষরেও কাউকে কিছু জানিও না, মনে থাকবে তো? এই বলে বিপিন চলিয়া গেল। ত্রিনয়নী আবার বিমর্ষভাবে ঘাড় নাড়িল। বেলা প্রায় 1:30 হইবে, কি আরও কয়েক মিনিট বেশি। মোহনা একরকম ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আপিসে প্রবেশ করিল। কৈলাসচন্দ্র সেরেস্তায় কাজ করিতেছিলেন। হাঁপাইতে হাঁপাইতে বলিল, বাবু শিগগির চলুন, বাড়িতে ভয়ানক কান্নাকাটি পড়ে গেছে। কৈলাসচন্দ্র হাতের কলম রাখিয়া দিয়া বিমূঢ়ভাবে চাহিয়া রহিলেন। প্রশ্ন করিলেন, কান্নাকাটি কেন রে? মোহনা যেন আরও ব্যাকুল হইয়া পড়িল। গুছাইয়া কিছু বলিতে পারিল না। অসংলগ্ন খানিকটা কথা বকিয়া গিয়া বলিল, বোধহয় পিড়েতে কিছু করিয়া দিয়াছে সবাইকে, আর তাহাকে সঙ্গে সঙ্গে যাইতে অনুরোধ করিল। অবস্থা বড়ই খারাপ। নতুন বহুমান মূর্ছা গিয়াছেন, কে কাকে দেখে থাকার ঠিক নাই। সেরেস্তা সকলে আসিয়া প্রশ্নে অভিমতে ভিড় করিয়া দাঁড়াইল। পিরেত এদের মুখে একটা বুলি, সাপে কামড়াইলেও বলে পিরেতে কামড়াইছে।
গাছ থেকে পড়িয়া গেল বলে পিড়িতে ফেলিয়া দিয়াছে। কৈলাসচন্দ্র উঠিয়া কোটের বোতাম দিতে দিতে কষিয়া একটা ধমক দিলেন, বলিলেন, গুছিয়ে বল কি হয়েছে, চল আয়, কি হয়েছে বলতে বলতে চল। ত্রস্ত গতিতে অগ্রসর হইলেন। মোহনা বলিতে বলিতে চলিল। এই একটু আগে তিনি দিদি আসিয়া তাহাকে বলে যে ভূতে ঠিক একটার সময় ঘড়ির পেছনে একটা বাটি করিয়া 5টা গোলাপ জামুন আর একটা চিঠি রাখিয়া যাইবে। মোহনা বিশ্বাস করিতে চাহে নাই, জিজ্ঞাসা করে কে এ কথা বলিয়াছে। তিনি দিদি বলে সে বলিতে বারণ করিয়া দিয়াছে। মোহনার হাত ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া লইয়া যায়। মোহনা বিশ্বাস করিতে চাহে নাই, কিন্তু তিনি দিদি জোর করিয়া ঠেলিয়া টেবিলে চড়াইয়া দেয়। মোহনা তখনও বিশ্বাস করিতে চাহে নাই, নামিয়া আসিতেছিল। এমন সময় হঠাৎ ঘড়ির পেছনে নজর পড়িয়া যাওয়ায় দেখে সত্যই একটা কাঁসার বাটি চকচক করিতেছে। বাহির করিয়া দেখে সত্যই 5টা গোলাপ জামুন আর তার উপর একটা চিঠি। তখন মোহনার সন্দেহ হইল এবং চণ্ডীচরণকে ডাকিল। চণ্ডীচরণ আসিয়া বলিল, বিরাজ দিদির চিঠি। বিরাজ দিদিকে চিঠি দিতেই তিনি পড়িয়া ও দাদা গো বলিয়া চিৎকার করিয়া ওঠেন। সঙ্গে সঙ্গে অন্য ঘর থেকে সবাই ছুটিয়া আসেন। বহুমা আসিতে আসিতে পড়িয়া মূর্ছা যান। আর কাল বিলম্ব না করিয়া মোহনা ছুটিয়া আসিয়াছে তিনি দিদিকে পীড়িতের খাবারগুলো খাইতে মানা করিয়া। কৈলাসচন্দ্রের শেষের কথাগুলোর দিকে মন ছিল না। বিপিনের উল্লেখেই হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন। উৎকণ্ঠিতভাবে বলিয়া উঠিলেন, বিপিন, সে আজ কুটিতে আসেনি? দারুণ উদ্বেগে তাহার কথা একেবারেই ভুলিয়া গিয়াছিলেন, অথবা অবচেতনার কোনো স্তরে একটা থাকিয়া গিয়াছিল। বিপিন বিহারী বাসাতেই আছেন। একটা আর্দালিকে হুকুম করিলেন, দেখো তো বিপিন কুঠিতে কোথাও আছে কিনা। এমন সময় চণ্ডীচরণ ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। চেহারা প্রায় উন্মাদের ন্যায় বলিল, কৈলাস দাদা, দাদা পালিয়েছেন দিদিকে একটা চিঠি দিয়ে, বৌদি আবার অজ্ঞান হয়ে পড়েছেন। কৈলাসচন্দ্র কোন দিকে যাইবেন ঠিক করিতে না পারিয়া যেন একটু দোল খাইলেন। তাহার পর আবার অফিসের দিকে পা বাড়াইলেন। একরকম ছুটিলেনই বলা চলে। চণ্ডীচরণকে বলিলেন, তুই শিগগির ফিরে যা, আমি ঘোড়াতে করে ছুটে আসছি। আপিসে প্রবেশ করিয়ায় বিপিন বিহারীর নাম ধরিয়া জোরে হাঁক দিলেন। হাঁপিসার আমলার একটা বড় হল ঘরে বসে। হলের পিছন দিকে একটা লম্বা বারান্দা আছে। তাহার একদিকে একটা মাঝারি সাইজের ঘর, মধুসূদনের দপ্তর। অন্যদিকে একটা অপেক্ষাকৃত ছোট ঘর। কিছু কাগজপত্র রেখে বিপিন বিহারী সাদরা থেকে আসা অবধি প্রায় অফিসে আসতেছেন, বারান্দাতেই বসেন। কৈলাসচন্দ্র বারান্দার দিকে পা বাড়াইয়া আবার একটু হাঁক দিলেন। ছোট ঘর থেকে উত্তর আসিল, কি বলছো দাদা? কৈলাসচন্দ্র থতমত খায়া মুহূর্তখানেক দাঁড়াইয়া পড়িলেন। তখনই অগ্রসর হইয়া বলিলেন, কি বলছো? ওদিকে পাশের একটা কেরানিকে বলিলেন, ঘোড়াটা করে ছুটে গিয়ে খবর দে, বিপিনবাবু আছেন। হল অতিক্রম করিয়া বারান্দায় আসিয়া গেছেন। পিছনে আপিসের কেরানিরা আসিতেছিল। তাহাদের নিজের নিজের কাজে যাইতে বলিয়া ছোট কামরাটার সামনে আসিয়া দাঁড়াইলেন। বিস্মিতভাবে বলিলেন, কি চিঠি দিয়েছ? বাড়িতে খবর তুমি নাকি পালাচ্ছ। বিপিন বলিলেন, হ্যাঁ, ঠিক এই দিকটা দিয়ে পালাবো দাদা। এত উৎকণ্ঠার মধ্যেও কৈলাসচন্দ্র হাসিয়া ফেলিলেন। সামলাইয়া লইয়া রাগতভাবেই বলিলেন, এখনো তুমি ঠাট্টাই করছো? এ ঠাট্টার জন্য একদিন যে মারা যাবে কেউ না কেউ। যাও, শিগগির বাড়ি যাও, আর সেখানে হুলস্থুল পড়ে গেছে। বিপিন বিহারী যখন বাড়ি আসিলেন তখন শান্ত হইয়া আসিয়াছে। পাড়ার ব্রাহ্মণীরা অনেকে জড়ো হইয়াছিল। কামার ছুতোর পাড়া থেকেও অনেকে আসিয়াছিল। উনি যখন বাহির বাড়িতে আসিয়াছেন তখন অনেকে ফিরিয়া যাইতেছে। দুলার মনের ঠাকুরমা বুড়ি খুব একচোট হাত নাড়িয়া বলিল, রে বিপিन, तू हद का देला। छी छी छी, हाय काल के लड़का, इनका सबके साथ से अब लौद भगवान हम सब बुढ़िया टूर के। তুইও হদ্দ করে দিলি বিপিন, আজকালকার ছেলে। ভগবান এদের হাত থেকে আমাদের মতো বুড়ো হাবড়াদের টেনে নিন। বাড়িতে প্রবেশ করিতে আবার একচোট গঞ্জনা হইল।
পাড়ার বর্ষীয়সীদের কাছে। মতিবালাকে লইয়া নিস্তায়নী দাওয়ায় বসিয়াছিলেন, চুপ করিয়া রহিলেন, দুঃখে অভিমানে ভার হইয়া আছেন। বিরাজ বাহিরে আসিলেন। দাদা বলিয়ায় চোখে অঞ্চল দিয়া আবার হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন। মতিবালাও চোখে অঞ্চল চাপিয়া রহিলেন। নিস্তারিণী থামে ঠেস দিয়া চুপ করিয়া রহিলেন। একটু পরে আঁচলটা দিয়া দুইটা চক্ষু মুছিয়া রইলেন। রসিকতা এতদূর গড়াইবে বিপিন বিহারী সেটা আন্দাজ করিতে পারেন নাই। ব্যাপারটাকে লঘু করিয়া লইবার জন্য বলিলেন, ফিরে এসে দেখছি বেশি ফ্যাসাদ, আর তিনিটাকে দেখছি না যে, গোলমাল বাঁধিয়ে দিল সরল কোথায়? তিনয়নী গোলাপ জামুনের লোভে গোড়াতে কথাটা না বলিয়া দেওয়ার জন্য এক চক্ষু বকুনি খাইয়া কোথায় লুকাইয়া পড়িয়াছে। ইহারও কেহ কিছু উত্তর দিলেন না। বিপিন আর একবার রসিকতা করিবার চেষ্টা করিলেন, ধীরে ধীরে বলিলেন, বাবার মতো হতে গিয়ে কি বোকামিটাই করেছি, ভাবলাম মা দুঃখ করে বলছেন। নিস্তারিণী দেবী মুখ খুলিলেন, একটু ঝংকার দিয়াই কহিলেন, হোগে জানা, কাকে ভয় দেখাচ্ছিস? যেমন গাছ তেমনি ডাল হবে তো। আমি বুক বেঁধে আছি, আমায় ভগ দেখাতে হবে না। তবে এই সবই মতলব আছে পেটে পেটে, তো আগে বীরত্ব দেখালেই পারতিস। রাজপুত বীর, এই যে এখন একটা পরের মেয়ে তিনবার মুচ্চ গেল যদি। বিপিন একেবারে শিহরিয়া উঠিলেন, বলিলেন, আবার মূর্ছা গেছিল? কি প্যাসাদ! সেবারে জাহাজের তলায় পড়লাম, তাতেও মূর্ছা গেল। অত দুঃখের মধ্যেও সকলে হাসিয়া উঠিলেন। নিস্তারিণী দেবী বলিলেন, রঙ্গ ভালো লাগে না। উনি গোয়ার তুমি করে প্রাণ দিতে বললেন, দোষ হলো না? যত দোষ হলো মূর্ছ যাওয়ার। বিপিন আস্তে আস্তে গিয়া নিস্তারিণী দেবীর পায়ের কাছে বসিলেন। পায়ে হাত বুলাইতে বুলাইতে ধীর কণ্ঠে বলিলেন, তোমার এমন এক চোখপোনা ভালো দেখায় না মা। নিস্তারিণী দেবী একটু বিস্মিতভাবে বলিলেন, এক চোখপোনা? বিপিন বলিলেন, প্রাণ দিতে বসার কথা বলছো? মূর্ছা যাওয়া কি আরো বেশি করে প্রাণ দিতে বসা নয়? তাও তিনবার করে। কার বকুনি খাওয়ার কথা আর কে কে মরছে? হ্যাঁ, এক চোখ আমি বলবো না। রাগের মুখে হাসি আসিয়া পড়িলে রাগটা আরো বাড়িয়াই যায়। ক্ষুদ্রত হাসিটাকে চাপা দিয়া নিস্তারিণী দেবী বলিলেন, নে সর, আমার কাজ আছে। উনি এসে একটা বিহিত করুন, নালে আমার আর সয় না।